ব্যাস সানাকে ছেড়ে তার পাশ কাটিয়ে চলে যায়। সানাও মুখ বাঁকিয়ে বলে, এভার সোনা কাউকে ভয় পায় নাকি? হ্যাঁ, সানা হাত দিয়ে নিজের কাঁধ ছেড়ে একটা মুচকি হাসি দিয়ে উঁচু করে নিজের রুমের দিকে চলে যায়। ডাইনিং টেবিলে রোজকার মতো আজে বসার পর ঈশানীও তার পাশে এসে বসে পড়ে আর বলতে থাকে, আর যে তুমি জানো, কালকে কেউ আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমি পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। আর্যের থেকে একটু সিম্প্যাথি পাওয়ার আশায় ঈশানী একটু উঁচুক দৃষ্টিতে তাকিয়ে আজে কিছু বলবে তার আগে সানা তাদের পাশ কাটিয়ে কিচেনে চলে যায়। কানে তার আজকেও হেডফোন চলছে, পিঙ্ক লিপস গান। আজে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সানা ফিরে আসে, হাতে তার নিজের পছন্দের চা আর পরোটা। ঈশানী তাকে দেখে মুখ বাঁকিয়ে নেয়। সে পৃথিবীতে এমন অদ্ভুত খাবার কাউকেই খেতে দেখেনি। আজে আর ঈশানীর বিপরীতে পাশে বসে সানা। সানা চুপচাপ বসে খেতে থাকে আর গানের তালে তালে মাথাটা একটু দুলাতে থাকে। একটু পর মালা ঈশানীর খাবার নিয়ে আসে। ঈশানী সানাকে জ্বালানোর জন্য আরজের সাথে গায়ে পড়ে কথা বলছে আর এটা ওটা দিতে বলছে। আরজের কিছু উত্তর দিচ্ছে তো বেশিরভাগই চুপ করেই আছে। আরজের দৃষ্টি সানার দিকে স্থির, কিন্তু সানা চোখ তুলো তাকাচ্ছে না তাদের দিকে। সে এক মনে খেয়ে চলেছে, যেন সে চা আর পরোটা ছাড়া আশেপাশে কিছুই নেই। একটু পর সানা জেবিল মার্কা হাসি দিয়ে গণনা শুরু করে, 3, 2, 1। সাথে সাথেই ভেসে আসে ঈশানীর ঘর কাঁপানোর চিৎকার। আহ মালা ঈশানীর প্লেটে এনে রাখলো টেবিল। সেখান থেকে ঈশানী একটা ব্রেড নিয়ে মুখে পুড়ে আরেকটা টান দিতে ঈশানীর চোখে পড়লো ছোট চকচকে গাছ ছমছমে একটা তেলাপোকা, যেন ভূতের গল্প থেকে ছুটে এসে প্লেটের মাঝখানে বসে আছে। মাত্র 1 সেকেন্ড, তারপরে বিস্ফোরণ। ঈশানীর চিৎকারে পুরো বাড়ির দেওয়ালেও ধাক্কা লেগে প্রতিধ্বনি হতে লাগলো। সে এক লাফে চেয়ার ফেলে 2 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। তার হাত থরথর করে কাঁপছে, মুখের রং তখনই কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। সানা ঠিক তখনই মাথা তুলে তাকালো একবার, আবারও নিজের কাছে মন দিল। মুখে অদ্ভুত নিরীহ ভাব, যেন এখানে যা হচ্ছে সে সম্পর্কে তার কোনো লেনা দেনা নাই। কিন্তু তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বিজয়ী হাসি। কাল এসপির সাথে মিলে এদের টাইট দেওয়ার জন্য এমন অনেক জিনিসই এনেছে সে কিনে। তার মাঝে এটা একটা আর্টিফিশিয়াল হলো, একদম রিয়েলের মতন। একটু আগে কিচেনে এটা রাখতে গিয়েছিল সে। বসে বসে অপেক্ষা করছিল কখন ঈশানী দ্বিতীয় ব্রেডটায় উঠাবে। কে কে এটা রেখেছে? এটা এটা কোথা থেকে এলো? ঈশানী আর্যের দিকে তাকায়, যেন একটি নিরাপত্তা চাইছে। আর্য নির্জীবভাবে প্লেটের দিকে তাকিয়ে একবার নিঃশব্দে প্লেট সহ ডাস্টবিনে ফেলে দেয়। তারপর মালার দিকে তাকায়। দেখে শুনে কাজ না করতে পারলে বলে দেবে, আমি অন্য কাউকে হায়ার করে নেব। মালা নিচের দিকে তাকিয়ে আছে, যেন সে নিজের ভুল বুঝতে পারছে না। সে তো ভালো করেই সবকিছু দেখেছে, তাহলে এটা আসলো কোথা থেকে? সরি ম্যাম, আমি তো সব। আর কথা আসছে না। সে আরজেকে ভীষণ ভয় পায়। মিসেস আয়েশা এগিয়ে আসেন, মালার সামনে দাঁড়িয়ে বলেন, বাবা, এটা তো কিচেনে আসার কথা না। সব কিছু তো একদম পরিষ্কার করে রাখা হয়। আরজে কিছু বলবে, ওই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। আজে ফোন বের করে দেখে ডিরেক্টর আকাশ বিল্লা কল করেছে। আরজে চোখ তুলে চারিদিকে তাকে একবার সানার দিকে দৃষ্টি ফেলে এত কিছুর মাঝে ভ্রুক্ষেপহীন ভাবে যে এক মনে খেয়ে চলেছে। এমন মনে হচ্ছে চারিদিকে নিউক্লিয়ার বোম ব্লাস্ট হলেও তার কিচ্ছু যায় আসে না। এবার চোখ উঠিয়ে আদেশ ছুড়লাম। জাস্ট ক্লিন ইট। আরজে ফোন ওঠানোর জন্য অন্যদিকে চলে যায়। মেঘা আর মালা মিনিটেই সব ক্লিন করে চলে যায়। এবার সানা উঠে দাঁড়ায়, ঈশানীর দিকে বাঁকা দৃষ্টি ফেলে। বেচারি অজ্ঞান হওয়ার অবস্থা। সে জীবনে অ্যানাকন্ডার থেকেও বেশি তেলাপোকাকে ভয় পায়। বাহ, আজকাল তেলাপোকারও সাহস আছে বলতে হবে। স্বয়ং কালনাগিনীর সাথে সাক্ষাৎ করতে চলে এসেছে। ঈশানী এতক্ষণে হুঁশ আসে। সে তড়া করে সানার দিকে তাকায়, যে ইতিমধ্যে বিজয়ী হাসি দিয়ে তার দিকে তাকিয়েছে।
তবে কাল নাগিনী বলতে হবে তেলাপোকার ক্ষমতা আছে। কেমন 1 সেকেন্ডে তোর পা ঠিক করে দিল, একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গিয়েছে। মানে কি বলতে চাইছিস? ঈশানীর মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সে ব্যথা পেয়েছে, এটা সানা কিভাবে জানলো? সে তো সানাকে কিচ্ছু বলেনি, আর না কেউ সানাকে বলবে। তাহলে কি? তড়িৎ গতিতে সে সানার দিকে তাকায়। তাহলে ওইটা তুই ছিলি যে আমাকে ধাক্কা দিয়েছিল? সানা এটার জন্য অপেক্ষা করছিল। সে কোনোরকম ভনিতা ছাড়াই বাহবা দিল। আরে বাহ, আমি তো ভেবেছিলাম তোর টপ ফ্লোর একদম খালি, এখন তো দেখছি একটু ব্রেইনও আছে। ঈশানী এবার নিশ্চিত হলো। মুহূর্তেই তার শয়তানি মস্তিষ্কে খেলে গেল অন্য কথা। সে সানার দিকে তাকে জেবিল মার্কা হাসি দেয়। আমি যদি আরজেকে বলে দিই? কিন্তু সে জানে না সানা দম্বার মেয়ে নয়। ও নো, আমি তো ভয় পেয়ে গিয়েছি। এবার সে উচ্চ শব্দে হেসে ফেলল। আবে কাল নাগিনী, তোকে বলতে হবে না, আমি করে দেখাচ্ছি তো আবার। মেইন ডোর ঠেলে রৌনক প্রবেশ করলো। ডাইনিং স্পেসে সানা আর ঈশানীকে দেখে ফ্রি কুচকে এলো। মনে মনে ভাবলো, এরা একসাথে থাকলেই তো শুধু ঝগড়া হয়, আজ এত শান্ত কেন? ঠিক সেই মুহূর্তে সানা সিঁড়ি বেয়ে নিচে আসতেই থাকা আরজের দিকে তাকে হাঁক ছুড়ল। মিস্টার জওয়ান। আজ তার দিকে তাকাতেই সানা দুপা ঈশানীর দিকে এগিয়ে নিখুঁত হিসেবি ভঙ্গিতে ঈশানীকে 2 হাত দিয়ে জোরেই দিল এক ধাক্কা। ব্যাস, ঈশানী থাপ্পাস করে ছিটকে মেঝেতে পড়ে গেল। সে সতর্ক হওয়ার সময় পেল না। ঈশানী মোটেও প্রস্তুতি ছিল না এর জন্য। সে কল্পনাও করতে পারেনি সানা এমন কিছু করবে। আর যে রৌনকও অদূরে দাঁড়িয়ে থাকা মিসেস আয়েশা, মালা আর মেঘা হতবাক হয়ে তাকিয়ে রইল। সবার ভাবনার বাইরে কাজটা সানা করে জোন্স কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়েছে। তখনই সবার কানে আসলো ঈশানীর ব্যথাতুর শব্দ। সে যতটা না ব্যথা পেয়েছে তার থেকেও দ্বিগুণ যেন অপমানিত হয়েছে। রৌনক দ্রুত এগিয়ে এসে ঈশানীর পাশে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট। ঈশানী, তুমি ঠিক আছো? সে প্রশ্নের ভেতরে লুকিয়ে ছিল উদ্বেগের শিহরণ। আর যে প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, তারপর হঠাৎই তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে সানার দিকে তাকালো, দৃষ্টি ধারালো আর কড়া। সানা, এটা কি করলে তুমি? মুড অ্যাক্টিভ। তারপর শ্বাস চালো। চোখের পলকে তার চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। Oh no, I'm so sorry. I'm really so sorry, কালনাগিনী। I mean, ঈশানী, হাত ফুসকে লেগে গেছে। আমি সত্যি বলছি, from my heart and soul. সানা চোখ তুলে আরজের দিকে তাকায়। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? হয়তো ওর হাত পা কিছু ভেঙে গিয়েছে। এভাবে পড়ে থাকলে তোর ক্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে। ওকে কোলে তুলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আপনার তো অভ্যাস আছেই। এক কাজ করুন, আপনি ওর কোলে উঠুন। ও আপনাকে কোলে তুলুক। ধুর। সানা ভীষণ বিরক্ত। সঠিক সময়ে সঠিক কথা মুখ দিয়ে আসছে না। তাই সে হার মেনে কানে হেডফোন তুলে সবার দিকে তাকায়। হোয়াটএভার, ইউ গাইস হ্যান্ডেল ইট, হ্যাঁ? এই বলে সে কাউকে কিছু বলতে না দিয়ে চোঁচকে আর ভাব নিয়ে হেডফোন চলতে থাকা বেদের মেয়ে গানের তালে তালে পা হাত দুলিয়ে সবার সামনে দিয়ে সিঁড়ি বেয়ে চলে যায়। যাওয়ার সময় তার গুনগুন শোনা গেল। বেতের মেয়ে জ্যোৎস্না আমি নাগিন ধরেছি, কালো কালো নাগিন আমি ফাঁদে ফেলেছি। 6 জোড়া চোখ তার দিকে বিস্মিত বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। এমন যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছে। সানাকে তারা ভাবতো ভদ্র সভ্য ও শান্ত একটা মেয়ে। তার এই রূপ সবার বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছিল। আর যে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে রৌনকের দিকে তাকে আদর ছুঁল। তুমি ঈশানীকে নিয়ে যাও, আমি আসছি। এই বলে সে সানার রুমের দিকে চলে গেল। রৌনক ঈশানীকে হাত ধরে তোলে। সে এবার সত্যি ব্যথা পেয়েছে। কালকে আর আজকে মিলিয়ে 2 বার সানা তাকে ফেলে দিয়েছে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে সানার গায়ে ছিস করে একটা থাপ্পড় দিতে, কিন্তু আর যে সামনে থাকার কারণে সেটা করতে পারেনি। কিন্তু মনে মনে স্থির করে নিল সে সানাকে ছাড়বে না। তারা বেরিয়ে পড়ল। আর যে সানার রুমে এসে দেখে সানা সামনে মোবাইল চালিয়ে মোটু পাতলু দেখছে আর নখে নেল পলিশ দিচ্ছে। ভাব এমন যেন এই মুহূর্তে নিচে কি হয়েছে, সে কি কাণ্ড কারখানা করেছে এই সম্পর্কে তার কোনো ধ্যান জ্ঞান নেই।
সে নিজেই নেল পলিশ নিয়ে ব্যস্ত। আর যে বুঝতে পারছে না সানা তো এমন ছিল না, এতটা হৃদয়হীন কবে থেকে হলো সে। সে সানার সামনে দাঁড়িয়ে তার দিকে প্রশ্ন ছুড়ল। তুমি ঈশানীকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলে তাই না? সানা চোখ তুলে এক পলক তার দিকে তাকালো, তারপর আবারও চোখ নামিয়ে নিজের কাজে বহাল থাকলো। একদম। কেন করেছো তুমি? মন বলতেছে তাই মন। আর যে সানার কথার মানে ধরতে পারল না। মানে? সানার হাতে নেল পলিশটা টেবিলে ঠাস করে রাখে, আর যে দিকে বিরক্ত সূচক দৃষ্টিতে তাকায়। আরে কি মানে করছেন? লোকে বললে আখাউড়া বুঝে ফেলে, আর আমি বলছি মন বলেছে, আর আপনি বুঝতে পারছেন না মন কি বলেছে। আজকে আরজে বাংলাদেশের শুটিংয়ের শেষ দিন। ডিরেক্টর অলরেডি আরজেকে 20 বারের উপর কল দিয়েছে। সে সানার সাথে কথা বলার সময়ও দুবার তার ফোন বেজে উঠেছে, কিন্তু আরজের মাথায় রাগ চড়ে গেল যখন সানা বলেছিল, আপনি নিচে গিয়ে নিজের গার্লফ্রেন্ডের খেয়াল রাখুন না, আমার মাথা কেন খাচ্ছেন? এটা এই বলে সানা বেলকুনি যেতে নেবে, তার আগে আরজে আকস্মিকভাবে এক হ্যাচকা টানে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। সানা একটু অবাক হয়, কেননা আরজে এমন কিছু করবে এটা তার ভাবনাতেই ছিল না। পরক্ষণে নিজেকে সামলে নেয়। আরজে চোখে চোখ রেখে নির্ভয়ভাবে জিজ্ঞেস করল। কেমন বিহেভ? আরজে নিজের মুখটা একদম সানার নিকটে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস সানার চোখে মুখে আশ্রয় পড়ছে। সানার এতে কোনো হেলদোল দেখা গেল না, শোনা গেল এক হাস্কি ও গভীর স্বর। যখন তোমার স্বামী অন্য একটা মেয়েকে কোলে নেবে তখন তোমার ভালো লাগবে? সানা মনে মনে তাচ্ছিল্য করে হাসলো। সে অলরেডি দেখেছে আর এই লোক কি বলছে। ভালো তো জানি না, তবে খারাপ লাগবে না এটা জানি। আর এমন ভাবে বলছেন যেন আপনি সাধু পুরুষ। দেখো, আমি তোমাকে প্রথম দিনেই বলেছি, আমার কাছে রিয়ানা, নাতাশা আর ঈশানী একই, আমার ছোট বোনের মতো। আই আন্ডারস্ট্যান্ড, নাও লিভ মি। কিন্তু আজের কোনো হেলদোল হলো না। সে প্রথমবারের মতো সানার চোখে গভীরে তাকালো। একটা অজানা শিহরণ তার সারা শরীর জুড়ে বয়ে গেল। সে শুধু এই অনুভূতিগুলো থেকে পালাতে চায়। সানার অবাধ্য চোখ যেন তাকে কাছে টানছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, সানার এদিকে কোনো খেয়াল নেই। সে তো নিজের হাত ছাড়াতে ব্যস্ত। হঠাৎই আজের ফোনখানা তীব্র শব্দে ঝংকার দিয়ে বেজে উঠল। আরজের হুঁশ ফিরতে সে সানাকে ছেড়ে দিল। একটু দূরে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে সানার দিকে তাকায়। উই উইল টক ওয়েন আই ব্যাক। এই বলে সে চলে গেল। এদিকে সানা নিজের হাত রুলতে রুলতে আরজেকে গালি দিতে শুরু করল। শালা কুত্তা আমার কাজ জৌরা কোথাকার, সাদিকে আর আমি তোর জৌরা বলি। সানা এক ভেংচি কেচে মোবাইলটা নিয়ে এসপিকে কল করল। আরজে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নেয়। কিছুক্ষণ আগে মিসেস সোফিয়া জাওয়ান কল করেছে, আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সে যেন শুটিংয়ের পর কোম্পানিতে যায়। সে দরজার কাছে যাওয়ার আগে মিসেস আয়েশা বলেন, বাবা কিছু মনে না করলে একটা কথা বলি। এই কয়েকদিনে সানার পরিবর্তন তার নজর এসেছে। যেই সানা আরজেকে ছাড়া রাতের খাবার খেত না, সেই সানা কাল রাতে আরজের অপেক্ষা তো দূরে, তার কথাও জিজ্ঞেস করেনি। তার উপর কাল রাতে তিনি সানার চিৎকারও শুনেছেন। সানাকে উনি নিজের মেয়ের মতোই ভাবেন। সানাও তাকে মায়ের মতো সম্মান করে। আর যে পিছু না ফিরে জবাব দেয়, জি বলেন। জানো, সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য আছে। দুজনকেই গুরুত্ব না দিলে অতি সহজে হারিয়ে যায়। সময়কে ঠিকমতো কাজে না লাগালে জীবনে সার্থক হওয়া যায় না, তেমনি সঠিক মানুষকে আগলে না রাখলে জীবনে আফসোসের শেষ হয় না। আমরা সব সময় তখন সব কিছুর মর্ম বুঝি যখন শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া সম্ভব হয় না। আর যে খুব ভালো মতোই বুঝতে পারছে উনি কি বলতে চাইছেন। সেই মুখে কিছুই বলল না, শুধু ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি নিয়ে মনে মনে ভাবল, আমার যে আগলে রাখার কেউই নেই, না ফার্স্টে ছিল, না প্রেজেন্টে আছে, আর না ফিউচারে থাকবে। এই অনিশ্চিত জীবনে আমি কাউকে জড়াতে চাই না। স্পির বাচ্চা তোকে আমি বলেছি, স্পির বাচ্চা তোকে আমি বলেছি সকাল 10টার আগে তুই একাডেমিতে থাকবি, আর এখন 10টা বাজতে চললো, এখনো তুই ঘুম থেকে উঠিসনি। পেস্ট্রি, সত্যি বলছি, আমি আমি দরজায় দাঁড়িয়ে আছি। কোথাকার দরজায়? একাডেমির না বাড়ির? মানে বাথরুমের। কুত্তা,
একবার তোকে সামনে পাই, আমি তোর কানের নিচে এমন বাজান বাজাবো না, সারা জীবন বাঁচতেই থাকবে। এসপি কান থেকে মোবাইলটা একটু দূরে নিয়ে গেল আর বিপিট করে বলল, মোবাইলেই তো কান বাজছে, আর বাজালে তো সারা জীবন বাঁচতেই থাকবে। আজকে সারাদিন আর্যের ব্যস্ততায় কেটেছে, 1 মিনিটও দাঁড়ানোর ফুরসত পায়নি, কারণ কালকেই তাকে দুবাই যেতে হবে। তার উপর তার মা বলেছে আজে যেন জওয়ান ম্যানশনে যায় ঈশানীকে নিয়ে, তাদের সাথে পরবর্তী মুভির স্ক্রিপ্ট নিয়ে কথা আছে, কিন্তু আর্যে সানাকে নিয়ে যেতে চায়। তার জন্য কখন থেকে কল করছে সানাকে, কিন্তু এই মেয়ের নাম্বার বারবার বন্ধ আসছে। এ পর্যায়ে সে বিরক্ত হয়ে মিসেস আয়েশাকে কল করলো যেন তিনি সানাকে জানিয়ে রাখেন। সন্ধ্যাবেলা সানা পার্কিং লটে দাঁড়িয়ে আর্যের কিসের ফাইল আনতে উপরে গেছে। একটু পরেই তার কানে এলো হাই হিলে ঠক ঠক আওয়াজ। সে পেছন ফিরে দেখলো ঈশানী একটা অফ শোল্ডার নীল গাউন পরে আসছে, মুখে ভারী মেকআপের আস্তরণ। এসেই সানার দিকে তাকে বাঁকা হেসে বললাম, তুই জানিস ডাইনি, আমি কেন আরজেকে এখনো বলিনি? সানা নিজের হাতের মোবাইলে দৃষ্টি রেখেই বলল, আমি কিভাবে জানবো তুই কেন বলিসনি? কারণ আমি এমনভাবে প্রতিশোধ নেব। ঈশানী আর কিছু বলার আগেই সানা গা কাঁপিয়ে হাসল। শোন নীল নাগিন, আমার এসব নাগিন সিরিয়ালের মতো প্রতিশোধে কোনো ইন্টারেস্ট নেই। আমি অ্যাকশনে বিশ্বাসী। আর ওই আরজেকে তুই তোর আঁচলেই বেঁধে রাখ। আই ডোন্ট কেয়ার। শুধু আমার রাস্তায় আসবি না, তাহলে আজকে যেভাবে ধাক্কা দিয়েছি না, এভাবে গলা টিপে দিতেও আমি একবারও ভাববো না। কথা শেষ করে সানা চলে গেল গাড়িতে ওঠার জন্য। ঈশানী মুখ বাঁকিয়ে তাকে বকা দিতে থাকলো। সে ফ্রন্ট সিটের দরজা খুলে বসার আগেই এখানে আবার বাদ সাধলো ঈশানী, সে নাকি সামনে আর্যের সাথে বসবে। সানা এই বিষয়ে আর কিচ্ছু বলে, নিঃশব্দে পিছনে চলে গেছে। এমনিতেও তার মাথা ব্যথা করছে সারাদিন ডিজাইন করার জন্য। ঈশানী একটু অবাক হলো সানা এত সহজে তাকে ছেড়ে দিল, তবে সে ভীষণ খুশি আর্যের সাথে বসবে সানার সামনে। আর্য একটু পর আসলো, সানার দিকে তাকালো যে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত। আর্য ফ্রন্ট সিটের দরজা খুলে সানাকে বলল, সানা কাম ডাউন। সানা বুঝতে না পেরে তার দিকে তাকালো। আই সেড গেট ডাউন। সানার ভীষণ রাগ হলো, তবে সে কিছু না বলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঈশানী খুশিতে আত্মহারা, কিন্তু কিছু সেকেন্ড পরেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন দেখলো আর্যে ড্রাইভিং সিট থেকে তার কোটটা তুলে নিয়ে কামালকে বলল, কামাল ঈশানীকে নিয়ে যাও, আমি আর সানা অন্য গাড়িতে আসছি। ঈশানীর মনে আধারে ঘন ঘটা, সে কিছু বলার আগেই কামাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর যে নিজের অতি পছন্দের কালো বিএমডব্লিউর কাছে এসে দেখে সানা নেই। কোথায় গেল মেয়েটা? চারপাশে তাকিয়ে দেখলো সানা মোবাইল হাতে অদূরে দাঁড়িয়ে। আজকাল মেয়েটা মোবাইল নিয়ে বেশি খাটাখাটি করে। সে গাড়িটাকে নিয়ে আসলো সানার সামনে, সানা গেট অন। কিন্তু সানা যেন পাত্তাই দিচ্ছে না। সে অলরেডি এসপিকে কল করে বলে দিয়েছে তাকে যেন এসে পিক আপ করে নিয়ে যায়। এসপিও 5 মিনিটের মধ্যেই চলে আসবে। এখান থেকে চৌধুরী মহল বেশি দূরে নয়। আর যে সানার অপেক্ষায় গাড়িতে বসে, এই মেয়েটা আজকাল বড্ড তেড়া হয়ে গিয়েছে, তাকে পাত্তাই যেন দিচ্ছে না। কেন জানি সানার এই হিয়ালিপনা তার একদম সহ্য হচ্ছে না। সানা, আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি আসো। সানা আর কথা বলল না, সেও ওই বাড়িতে যেতে চায়। ওই সোফিয়া জাওয়ানকে ছোটোখাটো ডেমো দেখাতে হবে তার। কিন্তু ওঠার সময় তার মনে হলো কেউ যেন তাকে গভীরভাবে লক্ষ্য করছে। সানা তড়াক করে পেছনে তাকালো, তড়িৎ গতিতে একটা কালো ছায়া গাড়ির পেছনে সরে গেল। আর যে তাকে আসতে না দেখে আবারও ডাকলো, সানা হারি আপ, উই আর অলরেডি লেট। সানা গাড়িতে উঠে আবারও চারপাশে তাকালো, না কাউকে দেখা যাচ্ছে না, তবে সে শিওর কেউ ছিল। আর যে গাড়ি বাইরে বেরোবে এমন সময় এসপিও গাড়ি নিয়ে হাজির হয়। সানা তাকে চোখের ইশারায় কিছু বোঝালো। এসপির বোঝার জন্য সানার ইশারায় যথেষ্ট ছিল। এসপি নিজের গাড়ি পেছনে নিয়ে যায়, আর যে এসপির গাড়ি খেয়াল করেনি। রাতের শহরে যানজট চাপিয়ে এগিয়ে চলছে আজের বিএমডব্লিউ গাড়িটি। গাড়িতে পিনপত নীরবতা বিরাজ করছে। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো, আমার ফোন ওঠাওনি কেন?
সানা চোখ বন্ধ করে রেখেছে। সে ভাবছে ওই ছায়াটার কথা। না, সে ভুল দেখেনি। পর মুহূর্তে আবারও ভাবছে বিল্ডিংয়ে কত এত এত কড়া সিকিউরিটি থাকতে কেউ কিভাবে আসবে। কিন্তু আর্যের কথা শুনে তার ধ্যান ভাঙলো। সে চোখ খুলে তাকালো উল্টো দিকে ফিরে, আবারও চোখ বন্ধ করে নিল। আর্য এবার একটু জোরেই বলল, সানা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। ব্লকটা কে করে রেখেছিস সেটা দেখেন আগে। আমি তো তোমাকে ব্লক মারিনি। এক সেকেন্ড। এই বলে সে হাতে নিজের ফোনটাকে নিল। না, তার দিক থেকে তো কোনো ব্লক নেই। তাহলে কি সানা? সে তো তাড়া করে সানার দিকে তাকালো। সানা এই মুহূর্তে মনে মনে হেসে কুচি কুচি এই জাউরা বেচাকে ওই দিনেই ব্লক মেরে দিয়েছিল, নিজের লাইফ থেকে আর নিজের মোবাইল থেকেও। সানা, আনব্লক মি রাইট নাও। মোবাইলে চার্জ নেই। চার্জ হলে আমি ব্লক মেরে দিব। আই মিন আনব্লক করে দিব। তুমি এখন আমার সামনেই করবে। আরে আমি বলছি তো আমি করব। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। গুড নাইট। সানা, তোমার সাথে আমার। আর যে চোখ ঘুরিয়ে দেখলো সানা অলরেডি উল্টো দিকে মুখ করে সিটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। আর যে সানাকে আর ডিস্টার্ব করলো না। গাড়ি এসে থামলো জাওয়ান ম্যানশনের সামনে। আর যে সানার দিকে তাকিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। আর যে কি হলো সে নিজেও জানে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি সানার ঘুমন্ত মুখ তাকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগাচ্ছে। এই উজ্জ্বল শ্যামলা মেয়েটা তাকে তার শক্ত খোলস থেকে বেরিয়ে আসতে বাধ্য করছে। কই, এর থেকেও তো বেশি সুন্দরী অ্যাক্ট্রেসের সাথে সে কাজ করছে, কিন্তু কোনোদিনও তাদের দিকে তাকানোর ইচ্ছে জাগেনি। তার ভেতরে থাকা পশুটা তাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু এই মেয়েটা শুধু কি হালাল বলে? কই, আগেও তো এমন কোনো দিন মনে হয়নি। অবশ্য সে সবসময় সানাকে অবহেলাই করে গেছে। আর যে নিজেকে আটকাতে না পেরে কাপা কাপা হাত সানার মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে সানা হঠাৎ করে চোখ খুলে ফেলে। আর যে তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে ফেলে। মরতে চান নাকি? আর যে বুঝতে পারলো না সানা কি বোঝাতে চেয়েছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সানা গাড়ি থেকে বেরিয়ে পড়লো। জাওয়ান মেনশনের দিকে তাকে বাঁকা হাসি দিয়ে বলল, ডিয়ার সাসুমা, সানা ইজ কামিং। সে আজকে ফেলেই মেনশনের দিকে চলে গেল। বিশাল সবুজ লনের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাওয়ান ম্যানশন। দেয়াল জুড়ে আইভি লতাগুম্বলের ছবি সবুজ আঁকিবুকি। তার ফাঁকে ফাঁকে লণ্ঠনের ক্ষীণ সোনালি আলো ঝরে পড়ছে। প্রধান দরজাটি তৈরি কাঠের, তার উপর নকশা খোদাই করা। তার ঠেলে প্রবেশ করলে মনে হবে ভিতরের দৃশ্য আরও গভীর আর মহিমান্বিত। বিশাল হল রুম, মেঝেতে শোভাবর্ধন করছে ইতালিয়ান মার্বেল। তার উপর ঝুলছে বিশাল ক্রিস্টাল চ্যালেঞ্জিয়ার, যার প্রতিটি স্তর তারার মতো জ্বলজ্বল করছে। মাঝখানে সিঁড়িটি বাঁক নিয়ে উপরের ফ্লোরে উঠেছে। রেলিংয়ে বেঞ্চের নকশা, পাশে ডাইনিং হল, টেবিলের উপর সাজানো রূপোর ক্যান্ডেলস্টিক, সব মিলে যেন কোনো স্বপ্নের রাজপ্রাসাদ। সানা ভেতরে প্রবেশ করেই দেখে ঈশানী হলের ঠিক মাঝখানের কারো ক্রিম আর শ্যাম্পেন সোনালি রঙের মিশ্রণে গড়া সোফার রিতে বসে আছে। তার দিকে কেমন লুচির মতো ফুলে তাকিয়ে আছে। এই কালনাগিন আমার দিকে এমন আলুর মতো তাকিয়ে আছে কেন? আমি আবার ওর কোন কাঁচা খেতে মই দিয়েছি? সে যাই হোক, সানাও গিয়ে বসে পড়লো। ঈশানী উঠে চলে গেল মুখ বাঁকিয়ে। এদিকে আর যে গাড়িতে বসে বুঝতে পারছে না সে এতক্ষণ কি করতে যাচ্ছিল। সে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না? তাহলে কি সানার প্রতি দুর্বল হয়ে পড়ছে? না, এটা অসম্ভব। সে রেগে গিয়ে স্টিয়ারিংয়ে কয়েকটা থাবা বসিয়ে দিল। তার চোখ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। সে নিজের চুল খামচে তুলল। না, ভেতরের পশুটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। সানা, সানা, ইউ ইডিয়েট। তার হাত কাঁপতে শুরু করে দিয়েছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তাড়াতাড়ি গাড়ির সিক্রেট বক্স খুলে একটা ওষুধের শিশি বের করলো। একটা ট্যাবলেট নিয়ে মুখে পুরল। হাত কাঁপার কারণে বেশিরভাগই নিচে পড়ে গেল। এগুলো ডক্টরের প্রেসক্রাইব করা, যেটা বেশি খাওয়া মানে নিজের জীবনী সংকটে ফেলা। ধীরে ধীরে সে শান্ত হয়ে এলো। 5 মিনিট সিটে হেলান দিয়ে বসে থাকলো। তারপর হাত দিয়ে নিজের চুলে ব্যাক ব্রাশ করে লম্বা একটা শ্বাস নিয়ে বেরিয়ে আসলো।
ডাইনিং টেবিলে বসে আছে জাওয়ান ম্যানশনের সবাই। সানা আর ঈশানীও আছে। সোফিয়া জাওয়ান মাঝখানে চেয়ারে বসে, ডান পায়ে আর যে তার পাশে সানা। নাতাশা বিরক্তিসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়েটা তার ভাইয়ের সাথে একদম মানায় না। তার ভাই কতটা স্মার্ট আর হ্যান্ডসাম, অথচ সানা তেমন সুন্দরীও না, একটু মায়াবী, দ্যাটস ইট। কিন্তু সানার ওইদিকে কোনো খেয়াল নেই। সে এক মনে এটা ওটা নিয়ে খেয়েই চলেছে। ভাব এমন যেন চারিদিক গোল্লায় যাক। তার কি? আরসি আর ফিরোজ জাওয়ান উঠে চলে গেছে, তাদের ভিডিও কনফারেন্সিং আছে। আরজের নিজের মায়ের সাথে বন্ডিংটা যতই খারাপ, ঠিক ততটাই তার কাকার সাথে ভালো। হঠাৎই মিসেস সোফিয়া কি মনে করে জানার দিকে তাকিয়ে কিচেন শেফকে হাঁকছিল। আলী, আলী। পাকিস্তানি শেফ আলী দৌড়ে এলো। জি বেগম সাহেবা। তিনি টেবিলের পরোটা দেখিয়ে বললেন, এগুলো কি? এসব ছোট লোকি খাবার তুমি টেবিলে কেন রেখেছো? সানা ভালো মতোই বুঝতে পারছে তাকে বলেছে। সে এটারই অপেক্ষা করছিল। সানা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে একটা পরোটা নিয়ে চিবুতে চিবুতে বলল, आली जी जबरदस्त, ऐसा कोई बनाए आप नाम लिख दे, मैं नाम बदल दो। আলীর মুখে হাসি ফুটে উঠল। সে সানার জন্যই পরোটা বানিয়েছে। পাকিস্তানি স্টাইলে সানার পছন্দ কিনা। সানা সব সময় তার খাবারের প্রশংসা করে। সানা এবার মিসেস সোফিয়ার দিকে তাকালো। ডিয়ার চাচুমা, আপনি বরং এক কাজ করুন, খাবারটা রেখে দিন। কেন? ঈশানী, নাতাশা আর সোফিয়া সানার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। অ্যাকচুয়ালি আপনি ছোট লোকেদের হাতে খাবার খেলে যদি আপনার আবার আলসার ক্যান্সার হয়ে যায়, আপনি আমার ওয়ান অ্যান্ড অনলি মাদার ইন ল বলে কথা। আমি বরং আপনার জন্য পুরো কিচেন খালি করে দিব, আপনি নিজের হাতে রান্না করবেন, একদম বড়লোকি খাবার। বৌমা হিসেবে এইটুকু তো করতেই পারি, তাই না? তিনজোড়া চোখ বেরিয়ে আসার উপক্রম যেই সোফিয়ার মুখের উপর আজ পর্যন্ত কেউ কিচ্ছু বলতে সাহস পায়নি, তাকে কে এভাবে বলছে, তাও সানার মতো মেয়ে। এই জন্যই আমার তোমার মতো মেয়েদের পছন্দ না। চাচুমা, আমার চাচুমা, আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, তার মানে আমি খারাপ নই, আপনার পছন্দই খারাপ। এক্সকিউজ মি, গুড নাইট। এই বলে সানা কাউকে কিছু বলতে না দিয়ে কারো দিকে না তাকিয়ে চলে গেল। ঈশানী সানার ব্যাপারে কিছু বলবে তার আগে সোফিয়া তাকে থামিয়ে বলে দিলেন, তোমার খুশি হবার কোনো কারণ নেই, আমার তোমাকেও পছন্দ না। বাস। ঈশানী মুখটা কালো হয়ে গেল। ভদ্রমহিলা ঈশানীকেও খাস পছন্দ করে না। সানা যেতে যেতে এই কথাটা শুনেই ফেললো। সে আবার ফিরে আসলো, পেছন থেকে সোফিয়াকে ডেকে উঠল। চাচুমা, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আপনি অনুমতি দেন আমি বলবো। আর মিসেস সোফিয়া ভেতরে ভেতরে রেগে আগুন। সানার এই ব্যবহারে তিনি সন্তুষ্ট না। সানাকে তিনি হাজারটা কথা শুনিয়েছেন, কিন্তু কোনোদিনও সানা তার প্রতিবাদ করেনি। তাকে অপমান করে তিনি কেমন একটা পৈশাচিক আনন্দই পেতেন। সবার সামনে তিনি কিছুই বলবেন না, আলাদা ক্লাস নেবেন। ভেতরের রাগ সামনে তিনি বললেন, ঝেড়ে কাশো। সানা বুঝতে পেরেও তাকে রাগানোর জন্যই জোরে জোরে কাশতে শুরু করলো। মিসেস সোফিয়া জাওয়ান তার দিকে চোখ গরম করে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললেন, যা বলতে এসেছো বলে বিদেয় হও। অ্যাকচুয়ালি আমি বলতে এসছি, আপনার তো আমাকে পছন্দ না, ওই কালনাগিনীকেও পছন্দ না। এখন বলছি কি, আজকাল দারাজে সব পাওয়া যায়। আপনি যদি একটা বৌমা ওখান থেকে অর্ডার দেন, তাহলে আপনার হয়তো পছন্দ হতে পারে। আপনি বললে আমি দরজে অ্যাকাউন্ট খুলে দিতে পারি। ঈশানী নিচের দিকে তাকিয়ে হাসছে। সানাকে তার পছন্দ না হলেও এই মহিলাকে সে নিজেও দেখতে পায় না। কি অ্যারোগেন্ট, অহংকারে যেন মাটিতে পা পড়ে না। মিসেস সোফিয়া সানার দিকে চোখ গরম করে তাকাতে সানা একটা ক্যাবলামার্কা হাসি দিয়ে চলে গেল। এই সব কিছুর মাঝে একমাত্র রিয়ানা যে নির্বাক হয়ে নিজের খাবার শেষ করে চলে গেল। সে তার মায়ের এইসব কাজকর্ম একদম পছন্দ করে না। সে ইন্ট্রোভার্ট, না কারোর সাথে মিশে, না কারোর সাথে কথা বলে। রাত 10টার সময় মিসেস সোফিয়া নিজের রুমে পায়চারি করছেন। তার সানার কথা এখনো হজম হয়নি। তার উপর কখন থেকে ঈশানী এসে তাকে উস্কাচ্ছে। তিনি সানাকে ডেকে পাঠিয়েছেন। সানা হামি তুলতে তুলতে এসে ওনার সামনেই পায়ের উপর পা তুলে বসে পড়লাম।
মিসেস সোফিয়া তাকে চোখ বড় বড় করে দেখছেন, কিন্তু সানা বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানীর দিকে যে কুটিল হাসি দিয়ে তার দিকেই তাকিয়েছে। এইবার মিসেস সোফিয়া দিকে তাকিয়ে বললাম, কিছু বলবেন চাচুমা? তুমি নাকি আজকাল একটু অদ্ভুত বিহেভ করছো। ও তাই নাকি? সুরে আপনার গুপ্তচর আপনাকে কঠিন খবর দেয়নি। আমি একটু না পুরো অদ্ভুত বিহেভ করছি। গুপ্তচর পাল্টান, নতুন গুপ্তচর রাখুন, যাতে করে সঠিক খবর সঠিক সময়ে পেয়ে যান। বাই এই বলে সে যেভাবে এসেছে সেভাবে চলে যায়। আর ওইদিকে এসপির সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এদিকে সোফিয়ার মাথায় যেন তার রক্ত চড়ে গেল। তাকে সানার ক্লাস নিতেই হবে, কিন্তু এখন না, সময় বুঝে। সে ঈশানীর দিকে তাকিয়ে বলল, তুমিও যাও। ঈশানী যাবে এমন সময় সোফিয়ার কণ্ঠ আবারও তার কানে আসলো, আর্যের থেকে দূরে থাকবে। ঈশানী কিছু বলবে ঠিক ওই মুহূর্তে সানা মিসেস সোফিয়াকে পেছন দিক থেকে দুবাহু ধরে জড়িয়ে বলে উঠল। চাচুমা! তিনি চমকে লাফিয়ে উঠলেন। সানা পেছন থেকে এমনভাবে আকস্মিক ডাক দিবেন এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এক হাত বুকের বাঁ পাশে রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে শুধালেন, আমার হার্ট অ্যাটাক করাতে চাইছো? বলছেন কি চাচুমা? এই বয়সে আপনার হার্ট কারোর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে? দিস ইজ নট ফেয়ার টু মাই শাশুড়ি। মিসেস সোফিয়া বুঝতে পারেনি সানার কথা। কি বললে তুমি? ডোন্ট ওয়ারি চাচুমা, আই ফুললি সাপোর্ট ইউ। আপনার সেকেন্ড ম্যারেজ আমি 2 পায়ে দাঁড়িয়ে দিব। তিনি এবার বুঝলেন সানা তার মজা উড়াচ্ছে। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবে। চাচুমা, anyone taking your side or not? I am only taking your side. সোফিয়া রাগ এবার সপ্ত আকাশে। তিনি একবার এক চিৎকার দিয়ে বললেন, গেট লস্ট। अच्छा का कोई जमाना नहीं हरा। ঈশানী দরজা দাঁড়িয়ে সবটাই শুনছিল। তার ভীষণ খুশি লাগছে। সানা এই মহিলাকে এভাবে জব্দ করেছে, বেশ ভালো হয়েছে। শুধুমাত্র শত্রু হওয়াতে সানাকে একটা নোবেল দিতে পারিনি। একটা ইগোস্টিকের ব্যাপার স্যাপার আছে না? তারপরেও সানাকে একটা শাবাশি দিয়ে সে চলে গেল। মিসেস সোফিয়া জওয়ান। সর্বসাধারণের কাছে তিনি শান্ত, মার্জিত, ভদ্র এক নারী। আচরণ এতটাই পরিশালিত যে অনেকেই তাকে আদর্শ চরিত্র ভাবতে ভুল করে না। তার প্রতিটি অঙ্গভঙ্গি, কথা মেপে বলা, কিন্তু তার কাছের মানুষেরা জানে সোফিয়ার সাম্রাজ্য আসলে তৈরি অহংকারের সূক্ষ্ম ইট দ্বারা। অপমান তিনি সহ্য করতেই পারেন না। মতের বিরোধিতা হলে চোখের কোণে অদৃশ্য আগুন জ্বলে উঠে। তার চোখের গভীরে লুকিয়ে থাকে গোপন সাম্রাজ্যের রানীর আদেশ মাখা দৃঢ়তা। সানা মিসেস সোফিয়ার সাথে কথা বলে হেলে দুলে বিজয়ী ভঙ্গিতে রুমে যাচ্ছে। এমন সময় তার পেছন থেকে নাতাশার আওয়াজ আসলো। সানা। সানা পেছনে ফিরে তাকালো। নাতাশা তার দিকে অবজ্ঞা দৃষ্টিতে তাকিয়ে, লিসেন সানা, আমার তোমার সাথে কথা বলতে কোনো ইন্টারেস্ট নাই। পাগল নাকি না তাছাড়া? নিজে কথা বলতে এসছে, আবার নিজেই বলছে কোনো ইন্টারেস্ট নেই। বাংলা সিনেমা পেয়েছে নাকি তারা দেখাচ্ছে। হঠাৎই সানার চোখে মুখে উদ্বেগ নিয়ে চিৎকার করে উঠল, নাতাশা! কি 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 হয়েছে? তোমার কাঁধের পেছনে। নাতাশা আরো ভয় পেয়ে গেল। তার কণ্ঠ কাঁপা। কি কি আমার পিছনে? একটা বড় টিকটিকি। নাতাশা যেন আকাশ থেকে পড়লো। সে জোরে চিৎকার করে উঠল। সে অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। সানা প্লিজ এটা সরাও। কিন্তু নাতাশা, আমি কিভাবে? নাতাশা এবার কাঁদো কাঁদো। সে আর একটু হলেই কেঁদে দিবে, পারছে না। সানার হাতে পায়ে ধরে ফেলে। প্লিজ 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 ডু সামথিং, আই নো ইউ ক্যান হ্যান্ডেল ইট, প্লিজ। ওকে আমি দেখছি। সানা নিজের ভেতরে হাসি চেপে মেকি হাত নেড়ে তাড়ানোর ভঙ্গি করলো। নাতাশা ভয়, অস্বস্তি আর কেঁদে ফেলা মুখ নিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখলো সানা পেটে হাত দিয়ে হাসছে। তার এবার সন্দেহ হলো। সে ঘাড় কাত করে নিজের পেছনে দেখলো কিছুই নেই। মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। সে কিছু বলবে, সানা তার কথার মাঝে ফোরন কেটে হাত উঁচিয়ে থামিয়ে দিল। সেকেন্ড, আমারও শাওরা গাছের পেতনিদের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। নাতাশা বুঝতে পারেনি সানা এটা কি বলছে, তাই জিজ্ঞেস করলো সে,
শেওড়া গাছের পেতনি আবার কি? সার্চ ইট অন ChatGPT। এই বলে সে চলে গেল। এদিকে নাতাশা মোবাইল নিয়ে চ্যাটজিপিটিকে ভয়েস পাঠালো। সাথে সাথেই ভেসে এলো একটা রূপকথার পেত্নির মুখ। সে প্রথম দেখাতে ঘাবড়ে গেল, করে উঠল। একটুর জন্য তার হাত ফসকে মোবাইলটা পড়েনি। সে ছবিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। আমি কোন দিক দিয়ে এমন দেখতে? তবে তার মাথাটা গরম হয়ে এলো যখন নিচে লেখাটুকু পড়তে শুরু করলো। সে মোবাইলটা শক্ত করে ধরে জোরে চিৎকার করে উঠল। সানা! সানা হাসতে হাসতে নিজের রুমের দিকে পা বাড়লো। তখনই নজরে এলো আর যে করিডোরের অপর প্রান্ত থেকে আসছে। তাকে দেখে সানা বুঝতে পারলো নিশ্চয়ই সানার সাথে কথা বলতে আসছে, কিন্তু তার এই জাউরার সাথে কথা বলার ইচ্ছে নেই। সে আরজেকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে রুমের দিকে ছুটতে গেল। আর যে অদূরে দাঁড়িয়ে দেখছে সানা কি করছে। তার আর বুঝতে একটু সময় লাগলো, কিন্তু যখনই বুঝতে পারলো ততক্ষণই দেরি হয়ে গিয়েছে। আর যে দৌড়ে রুমে ঢুকবে তার আগে সানা তার মুখের উপর টেস্ট করে দরজাটা বন্ধ করে দিল। সে বুঝতে পেরেছিল এই মেয়েটা এটাই করবে। আবার তার মুখের উপর সানা এই কাজটা করলো। আজ যে এমন মনে হলো সানা তার আত্মসম্মানে দুইবার ঠাস করে থাপ্পড় মারল। সে দরজার হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে বলল, সানা, ওপেন দ্য ডোর। সানা। না, ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না। সে এবার দরজায় আঘাত করল। সানা, ইউ ইডিয়ট, ওপেন দ্য ডোর। দ্যাটস নট আওয়ার হোম। না, সে জোরে চিৎকার করতে পারছে আর না এই মেয়েটা দরজা খুলছে। ঠিক ওই সময় আর যে পেছন থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সে পিছনে ফিরে দেখলো দুজন সার্ভেন্ট এদিক আসছে। আর যে তাড়াতাড়ি শটান হয়ে দাঁড়ালো, ঠিক একদম পরিপাটি করে নিল নিজেকে। এমন ভাব যেন এখানে কিছু হয়নি। কেউ যদি জানতে পারে তার যেই সুদর্শন চেহারা দেখার জন্য এত মেয়েরা পাগল, সেই মুখের উপর তার বউ এভাবে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে, তাহলে তার সম্মান মাটিতে গিয়ে ঠেকবে না? সার্ভেন্টরা তার দিকে দেখে জিজ্ঞেস করল, স্যার কিছু লাগবে? না, আপনারা যেতে পারেন। ওকে স্যার। সার্ভেন্ট দুজন চলে গেল। আর যে দৃষ্টির সীমার বাইরে। তারপরও সে দুই দিকে উকি দিয়ে দেখলো কেউ আছে কিনা। না, কাউকে দেখা যাচ্ছে না। সে এবার মুখের পূর্ণভাব ফিরিয়ে আনলো। সানার রুমের কাছে এসে দরজায় কয়েকটা চুক্কা দেয়। দেখো সানা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। যদি একবার তোমাকে আমার হাতের কাছে পাই, বোঝাবো মজা। সানা, সানা। সানা দরজায় কান লাগিয়ে তার কথা শুনছে আর হাসছে। সানার মনে পড়ছে অনেক আগে একদিন হাসছে এইভাবে তার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছিল। ওই দিন ওর এতটাই খারাপ লেগেছে আর যে সানাকে 10 মিনিটের মতন ডেকে নিজের রুমে চলে গেল। কাল সকালে তার ফ্লাইট। সানা হাসতে হাসতে এসপিকে কল করতেই চলে গেল। এসপি ভিডিও কল ধরতেই ভেসে উঠল সানার হাসি মাখা মুখ। বেস্টি, তুই জানিস ওদের অবস্থা কি হয়েছে? আবে ইয়ার, তুই যেখানে ওদের অবস্থা কি ভালো হবে। তবে আমার মনে হচ্ছে আমি একটা অদ্ভুত চিড়িয়াখানায় ফেসে গিয়েছি রে। কেমন চিড়িয়াখানা? এইদিকে দেখ না, একদিকে ওই কালনাগিনী, অন্যদিকে শেওড়া গাছের পেতনি, সামনে ইংরেজের বংশধর চাচুমা, আর পেছনে রণভীর জাউরা। কপাল সবই আমার কপাল। ক্লাস কেমন নিলি ওদের? একদম সেকেন্ড ক্লাস। আজকে শুরু, তাই সেকেন্ড ক্লাস নিয়েছি। ধীরে ধীরে ফার্স্ট ক্লাস নিব। মুহূর্তে দুজনে হেসে লুটুপুটি। কাল থেকে তোর ক্লাস মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আমি সকাল 10টায় নিতে আসবো। ওকে। আচ্ছা শোন, তুই ওই সময় যে বলেছিস পার্কিং লটে কেউ ছিল, পরে আমি যেতে চেয়েছিলাম, তুই আমাকে নিষেধ করেছিলি কেন? মনে হচ্ছে আমি ভুল দেখেছি। এসপির ভাবাবেগের পরিবর্তন হলো না। কোথাও ওই কালনাগিনি তোর পিছনে কাউকে লাগায়নি তো? আই সোয়ার, এসপি ওই কালনাগিনী যদি আমার পেছনে কাউকে লাগায় না, আমি ওর পেছনে কিং কোবরা লাগাবো। এভাবে আরো কতক্ষণ ধরে চলতে থাকলো তাদের কথোপকথন। কখনো এটা তো কখনো ওটা। মিসেস সুফিয়া রাতে ঘুমাতে পারছে না। সানার কথা তাকে বারবার ভাবতে বাধ্য করছে। তিনি চেপে না রাখতে পেরে আর যে রুমের দিকে আসলেন। আর যে নিজের রুমে স্ক্রিপ্ট দেখছিল, এমন সময় কেউ দরজায় কড়া নাড়ল। সে চোখ তুলে তাকিয়ে দেখলো মিসেস সোফিয়া। সে চোখে আবারও স্ক্রিপ্টটা রেখে শীতল কণ্ঠে শুধল, মম, কিছু বলবে? তিনি আর্যের দিকে অগ্রসর হলেন। হ্যাঁ বেটা, তুমি কি বেশি বিজি? না, তুমি কি বলবে বলো। অ্যাকচুয়ালি বেটা, সানা কেমন অদ্ভুত বিহেভ করছে।
আর যে ভীষণ বিরক্ত তার মা প্রতিবার সানার নামে তার কাছে হাজারটা নালিশ বলবে, কিন্তু কোনোদিনও সে এই বিষয়ে তার মায়ের মুখের উপর কিচ্ছু বলেনি, কারণ সে তার মায়ের হিংস্রতা সম্পর্কে অবগত। সে নিজের কাজে মন দিল। মিসেস সোফিয়া এক নিঃশ্বাসে সব বলতে থাকলেন, কিন্তু শেষের একটা কথা আরজেকে রাগিয়ে দিল। যখন মিসেস সোফিয়া তার আর সানার ডিভোর্সের কথা বলল, তখনই আরজে তার মাকে থামিয়ে দিল। মম প্লিজ, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আই নিড সাম রেস্ট। মিসেস সোফিয়া কথা বাড়ালেন না, ওকে বলে চলে গেল। তবে মনে মনে তিনি ঠিক করে নিলেন সানাকে আর রাখা যাবে না। আরজে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সকাল 8টার আগে ঈশানী আর আরজে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। 10টা তাদের ফ্লাইট। তার আগে তাদের সেটে কিছু কাজ আছে। সানা ঘুম থেকে উঠেছে 9টায়। সে আজকে ফ্ল্যাটে চলে যাবে, সেখান থেকে তাকে ক্লাস করতে হবে। আরজে যাওয়ার আগে রিয়ানার কাছে সানাকে দেওয়ার জন্য একটি ক্রেডিট কার্ড দিয়ে গিয়েছে। সে থাকবে না যদি সানার কাজে লাগে। রিয়ানার সকালে সানাকে দেখেই তাকে তার কার্ড বুঝিয়ে দিয়ে চলে গেছে। সানার সাথে না তার ঝগড়ার সম্পর্ক না বন্ধুত্বের, সে নিজের মতো থাকে। সানা রেডি হয়ে নিচে নেমে গিয়ে দেখে নাতাশা আর সোফিয়া কোম্পানি বিষয়ে আলোচনা করছে। হাতে গুরুত্বপূর্ণ ফাইল। 1 সেকেন্ড তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সানাকে নামতে দেখে দুজনই না দেখার ভান করে মুখ বাঁকিয়ে বসে থাকলো। নাতাশার হাতে কোল্ড কফি। সানা তার পাশ কাটিয়ে যাওয়ার সময় হালকা করে তাকে একটা ল্যাং দিল। তার সূক্ষ্মভাবে যে অপাত দৃষ্টিতে তা বোঝার অবকাশও নেই। নাতাশা নিজের ব্যালেন্স হারিয়ে মিসেস সোফিয়ার দিকেই পড়ে গেল। তার হাতের কফি পড়ল সোফিয়ার হাতে থাকা ফাইলে। তার পোশাকে সোফিয়া তৎক্ষণাৎ রেগে গেলেন। হোয়াট দ্য হেল ইজ দিস নাতাশা? তুমি জানো ফাইলে 10 কোটি টাকার ডিল রয়েছে। এটা কতটা গুরুত্বপূর্ণ? নাতাশা কি বলবে বুঝতেই পারছে না। সে হঠাৎ পড়লো কিভাবে, পড়েও গেল সেটি তো বুঝতে পারছে না। আম সরি বড় মা, আমি বুঝতে পারিনি। কিন্তু মিসেস সোফিয়া বোঝার মানুষ নন। তিনি নাতাশার উপরই চিৎকার করে শুরু করলেন। সানা মুচকি এসে চলে গেল। এয়ারপোর্টের প্রাইভেট টার্মিনাল আজ একটু ব্যস্ত, কারণ শুধু আরজে একাই নয়, তার সাথে পুরো শুটিং টিম আছে। স্টাইলিশ মেকআপ আর্টিস্ট, ডিরেক্টর, সাউন্ডম্যান, ক্যামেরাম্যান সবাই ব্যস্ত নিজের কাজে। পুরো শুটিং টিমের জন্য রাখা হয়েছে আলাদা প্রাইভেট সেট। কিন্তু এত সব কিছুর মাঝেও আরজের মন বেঁধে আছে এক ঝাঁক অস্থিরতা। হঠাৎ তার বুকের ভিতর একটা অজানা টান উঠলো, যেন গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলছে এমন একটা অনুভূতি হচ্ছে। তার যা শব্দে বোঝানো যাচ্ছে না। চোখের নিচে শিরাগুলো চানচান হয়ে উঠে, শ্বাসের ভেতর অস্বস্তির গুমট। হাতে বিলাসবহুল ঘড়ির কাঁটা সামনে এগোচ্ছে, তবুও মন থমকে আছে এক জায়গায়। সে চোখ বন্ধ করতে ভেসে উঠল সানার ওই দিনের অবাধ্য মুখখানা। কই আগে তো সে অনেকবার গিয়েছিল, কোনোদিনও এমন মনে হয়নি। তাহলে আজ কেন মনে হচ্ছে সে অতি শীঘ্রই কাছের কাউকে হারাতে চলেছে? সবকিছু রেডি। ডিরেক্টর আরজের কাছে আসলো। আরজে, এবার আমাদের যাওয়া উচিত। ডিরেক্টরের কথা আরজের শ্রবণ ইন্দ্রিয় হতেই সে উঠে দাঁড়ায়, মনের অস্থিরতাকে ছেলে ডিরেক্টরের সাথে পা বাড়ায়। কয়েক কদম এগোতে হঠাৎ সে থেমে যায়। ডিরেক্টর আকাশ থেকে তার দিকে তাকাতেই আরজে তড়িঘড়ি করে বলে উঠল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসছি। ডিরেক্টর কিছু বলবে তার আগে আরজে কাছের দরজা ঠেলে বেরিয়ে পড়ে। চারপাশে সকল স্টাফরা চোখ বড় বড় করে দেখছে। আরজে সোজা বাইরে আসে প্রাইভেট টার্মিনাল থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা তার কালো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্ট থেকে আরজে গুজরের ফ্ল্যাটে আসা আধ ঘন্টা লাগলেও আরজে মাত্র 12 কি 13 মিনিটে হাই স্পিডে গাড়ি ছুটিয়ে চলে আসে। রিয়ানা তাকে বলেছে সানা জাওয়ান ম্যানশন থেকে চলে এসেছে। সানা নিজের রুমে নিজেকে রেডি করে নিয়ে মাত্র সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে দাঁড়িয়েছে। এমন সময় দরজা ঠেলে কাউকে প্রবেশ করতে করলো। সানা চোখ তুলে তাকিয়ে হতবাক, অপ্রত্যাশিত কাউকে দেখে রণবীর জাওয়ান। সানা চোখ দুটো বড় সড়ো করে ভাবছে এই লোকের তো এয়ারপোর্ট থাকার কথা, এখানে কেন? রণবীর মাত্রই দরজা খুলে সামনের দৃশ্য দেখে চোখ আটকে গেল। নীল চুড়িদার পরা, কোমরে নিচ পর্যন্ত চুলগুলো পনিটেল করে বেঁধে রাখা এক রমণীতে। আর যে তাকিয়ে থাকে নিঃশ্বাসহীন বিস্ময়ে। সানা তো এখানেই আছে, তাহলে আমার এমন কেন মনে হয়েছে? হয়তো আমি বেশি ভাবছি। আর ও কোথায় বা যাবে?
আর যে এক পা এগিয়ে থেমে যায়, চোখের ভেতরে তার অনুভূতি জমে থাকে অস্থিরতা, ভয় আর তীব্র স্বস্তি মিলেমিশে এক অদ্ভুত গভীরতা তৈরি করছে। সানার দিকে তাকে তার বুক কেঁপে উঠছে। এই মিনিট কয়েকের মধ্যেই তার ফ্লাইট, শুটিং টিম, সময়সূচি সব ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেছে। তার কণ্ঠ ভাঙা ও নিচু। সানা? সানার নিজেরও আরজিকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। আরজের চুল একদম মুস্কো খুস্কো, পরনের পোশাকও অনেকটা এলোমেলো, চোখগুলো কেমন নির্জীবভাবে তার দিকে তাকিয়ে আছে। আরজিকে সে সবসময় ফর্মাল গেট চাপিয়ে দেখেছে, তাহলে আজ কি হলো? সে নিজে ভ্রু গুছিয়ে জবাব দেয়, কিছু বলবেন মিস্টার? সানার কণ্ঠ তার কানে আসতে এক মুহূর্ত আরজে আবারও তার চিরচেনা রূপে ফিরে আসে। ইস, কি করতে যাচ্ছিল সে? আরজে কোনো কথাই খুঁজে পাচ্ছে না। কি বলবে সে? কেন এসেছে? রিয়ানা তোমাকে কার্ড দিয়েছে? হ্যাঁ, কেন? ও, এটাই জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। বাই, টেক কেয়ার। এই বলে আরজে একরকম পালিয়ে যায়। সে নিজেই বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে। ইস, সে যদি বুঝতে পারতো সে সত্যিই সানাকে হারিয়ে ফেলতে চলেছে, তাহলে হয়তো তার কথোপকথনের অন্যরকম হতো। নিজের কাছে পড়ে থাকা অযত্নের জিনিসটা অমূল্য হয়ে উঠে হারানোর পর। এটা কি হলো? একটা কার্ডের কথা জিজ্ঞেস করতে ছুটে এলো নাকি এ আবার ডেট এক্সপায়ার ওয়ালা বাংলা মাল খেয়েছে? সানার কিছু মনে পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। নিচে এসপি রণবীর যদি তাকে দেখে চিনে ফেলে। সে হাত উপরের দিকে তুলে বলে, হে উপরওয়ালা, ইচ বার কি লিয়ে বাচ্চা দিজে। সানার ভয় সত্যি হলো। এসপি মাত্রই গাড়ি নিয়ে পার্কিং লটে এসেছে। সানার জন্য গাড়ির ভেতর বসে আছে। এমন সময় আর যে তাড়াহুড়ো করে নিজের গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু সামনে নজরে আসে এসপির মুখখানা। এসপি এখনো লক্ষ্য করেনি। তৎক্ষণাৎই আরজের ওই দিনের কথা মনে পড়ে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে এসপির গাড়ির দিকে এগিয়ে যায়। এসপি বসে বসে ভিডিও গেম খেলছিল। এমন সময় তার লুকিং গ্লাসের টোকা পড়ে। সে না দেখে খুলে দিল, ভেবেছে সানা এসেছে। নিচের দিকে তাকিয়ে বলল, আপাতত ও তোর পেছনে রাসেল ভাইপার লাগিয়েছে। এই বলে চোখ ওঠাতেই দেখে আরজে দাঁড়িয়ে আছে চোখ মুখ শক্ত করে। এসপির মনে হচ্ছে স্বপ্ন দেখেছে। আরজে এখানে কোথা থেকে আসবে? এর তো এয়ারপোর্টে থাকার কথা। তখনই এসপির কানে এলো একটা গম্ভীর ও কঠোরতা মাখা স্বর। তুমি তো ওই দিন রেস্টুরেন্টে ছিলে, তাই না? এসপি নিজের ভাব পরিবর্তন করে চোখ মুখে উচ্ছ্বাস নিয়ে এলো। সে তার হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। হোয়াট এ সারপ্রাইজ, বিগ ফ্যান ব্রো। আরজে নিজের হাত তো বাড়ালোই না, বড় মুখের ভাব একই রেখে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? এসপি নিজের হাত গুছিয়ে দিল। সে কিছুটা অপমানিত বোধ করল। ও, আমি এখানে ফ্ল্যাট দেখতে এসেছি। কিন্তু এই প্লটে তো কোনো ফ্ল্যাট খালি নেই। এসপি নিজের জিভে কামড় বসালো। কি বলে ফেলেছে। ও, তাহলে মনে হয় ভুল অ্যাড্রেসে চলে। সানাকে জানো? এসপি ভাবছে ওই দিন দেখে ফেলেনি তো, কিন্তু মুখের ভাব অন্যরকম। সানা? কে সানা? হঠাৎ আরজে এসপির জেনিন জ্যাকেটের কলার ধরে টান দিয়ে মাথাটা লুকিং গ্লাস দিয়ে একটু বাইরে নিয়ে আসলো। এসপি এমন আকস্মিক আক্রমণে কিছুটা হকচকিয়ে গেল। সে এটার জন্য মোটে প্রস্তুত ছিল না। যদি ওটা সানা হয় তাহলে তুমি নেক্সট টাইম দাঁড়ানোর অবস্থাতেই থাকবে না, পালানো তো দূর। কথা শেষ আরজে এসপিকে এক প্রকার ছুড়েই ফেলে দিয়েছে। এসপি ঠাস করে সিটে ছিটকে পড়ল। আরজে গাড়ি নিয়ে চলে যায়। এই মুহূর্তে তার হাতে সময় নেই, না হলে এই ছেলের ভালো মতো ক্লাস দিত। ওইদিকে সবাই আরজের জন্য বসে আছে। এসপি নিজের কলারটা ঠিক করে লুকিং গ্লাস দিয়ে আরজের দিকে গালি ছুড়ে। শালা এক নম্বরে জাউরা, কটকটি তোর সঠিক নামটাই দিয়েছে। তোকে তো আমি আমার লাইফও পেস্ট্রি খেয়ে দেবো না। সানা এতক্ষণ ধরে সিঁড়ির দিকে লুকিয়ে লুকিয়ে এদের কাণ্ড কারখানা দেখছিল। সে একটু আগে এসেছে। এদের দুজনকে দেখে এগোয়নি সে। আর যে বেরোতে সে তাড়াতাড়ি এসপির গাড়িতে উঠে চলে গেল। এসপি তার দিকে তাকে প্রশ্ন করল, ওই আর যে তো দুবাই থাকার কথা, এখানে কিভাবে টপকালো? ছাড় না, সব বাংলা মাল খেয়ে এসছে। কিরে, আমার তো মনে হয় লালন ফকিরের গাঞ্জা খেয়ে এসেছে। সারাদিন ক্লাসে ব্যস্ত ছিল সানা। বিকেলে আসার সময় এসপিকে বলে সে পার্লারে যাবে নিজের গেট আপ চেঞ্জ করতে, কিন্তু এসপি কিছুতেই রাজি হচ্ছিল না। সে এক পায়ে দাঁড়ানো, সে কিছুতেই যাবে না। তাকে এক প্রকার ব্ল্যাকমেল করে সানা টেনে হিচড়ে নিয়ে এসেছে গুলশানের সোয়াই বিউটি
কেয়ার স্পা অ্যান্ড সেলুনে। এসপি নিজের মুখটাকে বেজার করে রেখেছে। সে এইসব লেডিস কাজে নাই, অথচ এই মেয়েটা তার একটা কথাও শুনল না। হঠাৎ তার চোখের সামনে পড়তেই সে তাড়াতাড়ি সানার ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেল। সানা পেছনের দিকে ওড়নাতে টান পড়তেই সে পেছন ফিরে দেখলো এসপি ওনার পেছনের দিকটা মাথায় মুখ ঢেকে বসে আছে। কি হলো? তুই আমার ওড়না পরেছিস কেন? আরে তোর পাশে চুল কাটাচ্ছে না? হ্যাঁ। আরে যে চুল কাটছে দুটোর সাথেই আমার টাইম পাস চলছে অনলাইনে। এখন যদি দুটোই আমাকে দেখে ফেলে তাহলে একজন আরেকজনের চুল না কেটে চুল ছিঁড়েই ফেলবে। সানার মুখে চড়া হাসি হলো, তার পেট ফেটে হাসি আসলো। তার মাথায় এসপিকে কাবু করার একটা বুদ্ধি আসলো। সে এসপির দিকে তাকিয়ে বাঁকা হাসে। আর যদি দুজন মিলে তোর চুল ছিঁড়ে ফেলে, তোকে পাবলিকের সামনে কেলানি দেয়? কি বলছিস কি? এমনটা তো আমি ভেবে দেখিনি। ভেবে দেখ, আমি এখনই ওদের বলতে যাচ্ছি। প্লিজ এমনটা করিস না, এবারের মতন বাঁচিয়ে দে। নেক্সট টাইম আমি আর তোর কথা শুনে কোথাও যাব না। আচ্ছা বাঁচাবো, কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রিতে যে কিছুই মেলে না। এই বলে সানা নিজের মোবাইলটা বিকাশ খুলে নিজের স্ক্যানার এসপির দিকে এগিয়ে দিল। এসপিও মুহূর্তেই বুঝে ফেললো সানা কি চায়। সে মনে মনে সানাকে হাজারটা কথা শোনালো। একে তো এই মেয়ের জন্য ফেসেছে, তার উপর তার সাথেই ব্যবসা করছে ধান্দাবাজ মহিলা। সে সানার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই বন্ধু না শত্রু ইয়ার? আমি সুযোগ সন্ধানী। তুই কি দিবি কি না ভেবে দেখ, না হলে ওদেরকে আমি এখনই ডাক দিচ্ছি। এই বলে সে পাশের জনের দিকে তাকিয়ে পড়ল। এক্সকিউজ মি। এসপির চেহারা ভয় মিয়ে গেল। সে এই মহিলা সমাবেশের হাতে মার খেতে চায় না। মনে মনে তবা করে ফেললো লাইফে আর সানার কথা শুনে অন্য কোথাও না হোক অন্তত পার্লারে আসবে না সে। তাড়াতাড়ি সানাকে বলতে শুরু করলাম, কটকটির বাচ্চা, আমি তোকে পাঠাচ্ছি তো। সানা মনে মনে হাসতে হাসতে শেষ। আজকে এর আচ্ছা মতো ধোলাই হবে যদি মেয়েদের বলে দেয়। পাশে থাকা মহিলাটি ততক্ষণে চলে এসেছে। সানার দিকে তাকিয়ে বললাম, জি ম্যাম বলুন। অন্য কাউকে ডেকে দেবেন প্লিজ? না অবশ্যই। আপনার সাথে জন কি চুল কাটবে? সানা নিজের হাসি ভেতরে চেপে এসপির দিকে তাকিয়ে বলল, এ নিজের নাক কাটবে। এসপি সানার ওড়নাটা হাত দিয়ে মাথার দিকে চেপে ধরে বসে আছে। মহিলাটি বুঝতে পারেনি সে সানাকে ওকে ম্যাম বলে চলে গেছে। এসপি সানার মোবাইলে 1000 টাকা পাঠাতে সানা বলে উঠল, 5 পাঠা। তুই কি আমাকে ফকির বানাতে চাস? তুই পাঠাবি নাকি আমি ওনাকে ডাক দেব? তোর মতো বন্ধু শুধু আমারই হোক, আর কারো না হোক। এই বলে সে আরো 1004 টাকা পাঠালো। সানা হেসে কুচি কুচি আজ আচ্ছা মতো জব্দ করেছে এই বিটকেলটাকে। অ্যাটলান্টিক দা পাম দুবাইয়ের বিখ্যাত সমুদ্র পাড়ের বিলাসবহুল রিসর্টে আজ সোনালি আর নীলে সজ্জিত ভেতরের বিলাসবহুল রুম। আর যে আজ ইনফিনিটি লাভ মুভির ইনভেস্টার পার্টির জন্য আরও ঝলমলে হয়ে উঠেছে। ক্রিস্টালের ঝাড়বাতিগুলোর মাথার উপর তারার মতো ঝলকাচ্ছে, আর চারিদিকে বাজছে লাইভ স্যাক্সোফোনের স্নিগ্ধ জ্যাজ। গোল্ডেন কার্পেট বিছানো পথ ধরে একের পর এক বিদেশি প্রযোজক, মিডিয়া চাইকুন, ফাইন্যান্সাররা ঢুকছেন। ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দে চারিদিকে আলোকিত হয়ে উঠেছে। ওদের মাঝে প্রবেশ করে আর যে মূর্তি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সে। তার পরনে আজ মিডনাইট কালো রঙের এক্সক্লুসিভ স্যাটিন শাইন টক্সিডো। ভেতরে থপথপে সাদা শার্টে কোনো ভাঁজ নেই। কালো বুট জুতার পলিশ, কালো লেদার তাকে আরও ফুটিয়ে তুলেছে। ডার্ক ব্রাউন চোখগুলো ক্যামেরার ফ্ল্যাশ লাইটে আরও বেশি চকচক করছে। তার চারিদিকে প্রেসের লোকজন তাকে তার মুভির সম্পর্কে জিজ্ঞেস করছে। ঈশানী অদূরে রওনাকের সাথে দাঁড়িয়ে, কিন্তু দৃষ্টি নিক্ষিপ্ত আর্যের দিকে। কিছুক্ষণ পর ঈশানী আর রওনাকের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে দুজনের চোখাচোখি হলো। মুহূর্তে এই দুজনের মুখে দুষ্ট হাসি ফুটে উঠল। পার্টি প্রায় শেষের দিকে। আর্যে কিছু ইনভেস্টরদের সাথে কথা বলছিল। রওনাক আর্যের কাছে আসে, তার হাতে কোল্ড ড্রিঙ্কস। সেটা সে আর্যের দিকে এগিয়ে দেয়। আর্যে কিছু না ভেবে এক চুমুক মুখে তোলে।
ঈশানী দূর থেকে সবটা লক্ষ্য করে, তার মুখে হাসি ছড়া হলো। কিছুক্ষণ পর আর্যের মাথাটা হালকা ঘুরে এলো, চারিদিকে কেমন ঝাপসা হয়ে আসছে। সে একটা সিটে বসে পড়ে। রওনাক এগিয়ে আসে। স্যার মনে হচ্ছে উচ্চ সাউন্ডে মিউজিকের জন্য এমন হচ্ছে। চলুন আমি আপনাকে আপনার রুমে দিয়ে আসি। রওনাক আরজিকে নিয়ে যায়। যাওয়ার সময় ঈশানীকে চোখের ইশারা করে। ঈশানী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সে নিজের হাতের মোবাইলটা ফোনে কাউকে মেসেজ টাইপিং করে পাঠিয়ে দেয়। কাজ হয়ে গিয়েছে। রওনাক আরজিকে রুমে রেখে আসতে ঈশানী একটা নাইট ড্রেস পরে আসে। আরজের মাথা এখনো ছিমছিম করে আছে। সে বুঝতেই পারছে না, সে তো পার্টিতে এমন কিছু খায়নি, তাহলে এমন কেন হচ্ছে। ঈশানী ধীরে ধীরে এগিয়ে যায় আরজের দিকে। আরজে এখনো নিজের মাথা ধরেই চোখ বন্ধ করে ডিভানে বসে আছে। ঈশানী কিছুটা ঝুঁকে আরজের কোটের দিকে হাত বাড়ায়। আরজে কারো স্পর্শ পেতেই তার হাত ধরে ফেলে। তাড়া করে চোখ খুলে ফেলে আরজে। ঈশানী ধরা পড়ার ভয়ে চমকে ওঠে। আরজে ঝাড়া মেরে হাত ছড়িয়ে দেয়। ঈশানী কয়েক কদম পিছিয়ে যায়। তুমি তুমি এখানে কি করছো? ঈশানী কি বলবে ভেবে পাচ্ছে না। সে তুতলিয়ে বলতে শুরু করলো। ওই আর যে আমি আমি তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক আছো কি না? আরজে নিজের কঠোরতা বজায় রাখে। ঠিক করে বলো, কি করছিলে তুমি? ঈশান নিজেকে মনে মনে প্রস্তুত করলো, আজকে সে পিছিয়ে যাবে না। যদি সে আজ না বলে তাহলে ওই ব্যক্তি ঈশানীকে ছাড়বে না। আর যে আই লাভ। ব্যাস, আর বাকিটা বলা হয়ে ওঠেনি। তার আগে একটা জোরে শব্দ হলো, ঠাস। থাপ্পড়ে এতটাই জোরে ছিল ঈশানী ছিটকে ডিভানে পড়ে গেল। আর যেকে রাগানোর জন্য এই দুটো ওয়ার্ডই যথেষ্ট ছিল। দেয়ালে ঝংকার তোলার মতো চিৎকার করে উঠলো আর যে। হাউ ডেয়ার ইউ ঈশানী, হাউ ক্যান ইউ ডেয়ার? ইউ নো আই এম ম্যারিড ম্যান। আর আমার বিয়ে না হলেও তোমার কোনো চান্স ছিল না, সেটা আমি তোমাকে 1000 বার বুঝিয়েছি। তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি কারো আমানত আমার কাছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো। তার মানে এটা নয় তুমি যা খুশি তাই করতে পারবে। ঈশানী অলরেডি হেঁচকে উঠে গেছে। সে ফুপি ফুপি কাঁদছে। তার কল্পনা তো ছিল না আর যে এমন রিয়্যাক্ট করবে। আর যে সামনে থাকা একটা কাচের টেবিলে জোরে লাথি বসালো। সাথে সাথেই কাগজটা সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ঈশানী 2 হাত দিয়ে কান ঢেকে ফেলল। জাস্ট গেট লস্ট ইডিয়েট। ঈশানীর হাত দিয়ে নিজের চোখ মুছে দৌড়ে চলে গেল। এদিকে আর যে রুমের সবকিছু ভাঙা শুরু করে দিয়েছে। তার ভেতরে পশুটা বেরিয়ে আসতে চাইছে। হাতের কয়েক দিক দিয়ে কেটে গিয়েছে, হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মাথার চুলগুলো জোরে জোরে টেনে ধরেছে। তার চোখে রীতিমতো লাল হয়ে গিয়েছে। চোখের শিরাগুলো টান টান হয়ে উঠেছে। নাকের পাটাতন ফুলে রক্ত পড়া শুরু করে দিয়েছে। সে ভালো করে বুঝতে পারছে নিশ্চয়ই তাকে উল্টোপাতা কিছু দেওয়া হয়েছে, যার প্রভাব পড়েছে খুব বাজেভাবে। এবার তার ওষুধের দরকার। আর যে ওষুধ খুঁজতে থাকলো আর মুখে পিড়পিড় করছে কয়েকটা শব্দ বারবার। মম সানাকে ছাড়বে না, মম সানাকে ছাড়বে না, আমার থেকে সব কেড়ে নেবে। সে এদিক সেদিক হাতে একটা ইঞ্জেকশন বের করে ওটা পুশ করে দিল কাপা কাপা হাতে। এভাবে কতক্ষণ বসে থাকলো আর যে সারা মুখ রক্তে ছেয়ে গিয়েছে। সিল্কি চুলগুলো সারা কপাল জুড়ে। তাকে এখন দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছে যে কারো নিঃশ্বাস আটকে আসবে। আজে উঠে চলে যায় বাথরুমে। এখন তার একটা লম্বা শাওয়ার দরকার। মনিটরের স্ক্রিনের সামনে বসে আছে ঈশানী আর রওনাক। দুজনেই ঘেমে নিয়ে একাকার অবস্থা। ঈশানী বারবার ঢোক গিলছে, যেন নিজের ভয় লুকানোর মেকি চেষ্টা। কেননা মনিটরের স্ক্রিনে থাকা ব্যক্তিটা যেন রাতের অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসা এক ছায়া। তার গায়ের পোশাক রং কালোর থেকেও গভীর। লম্বা কালো হুডি দিয়ে মুখের অর্ধেকটা ঢাকা। কালো হুডি, হ্যালোইন মাস্ক, এর মাঝেই কালো দুটি চোখেই দেখা যাচ্ছে দুটি নীলাভ চোখের মণি, যা ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। চোখের ভেতরে যেন একটা নীরব ঝড় জমে আছে, একটা ঠান্ডা প্রতিশোধ। তার পেছনে থিমে থিমে জ্বলছে কিছু একটা। সেই আলোতে তার চেহারাটা আরো ভয়ঙ্কর করে তুলেছে। ভেসে এলো তার ইলেকট্রনিক ভয়েস। মনে হচ্ছে সে তার আসল কণ্ঠস্বর কাউকে শোনাতেই চায় না। রাস্কেল, তোমাদের দুজনকে দিয়ে একটা কাজও হয় না। ঈশানের অবস্থা খারাপ। সে এই ভয়টাই পেয়েছিল।
মাস্টার, আমি তো ওই কোল্ড ড্রিঙ্কসটাই দিয়েছি যেটা আপনি পাঠিয়েছেন। আরও ঝঙ্কার দিয়ে কাঁপিয়ে তোলা চিৎকার এলো ওই পাশ থেকে। এতটা হাই লেভেলের ড্রাগস দেওয়ার পরও আর যে সজ্ঞানে ছিল কিভাবে? মাস্টার, আমরা তো কিছুই জানি। ঈশানী তার কথা সম্পূর্ণ করতে পারল না। তার কথা কেটে ঝাঁঝালো কণ্ঠ আসে ওই দিক থেকে। ইউ টু হ্যাভ এ লাস্ট চান্স। ইফ ইউ ফেলড দ্যাট মিন্স ইউ ফিনিশড। রনকের দিকে তাকে আদেশ ঝাড়ল। রনক, সেন্ড মি দ্য সিসিটিভি ফুটেজ।